নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে, যেটি প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ড্রাগন। আজ থাকলো দ্বিতীয় পর্ব। স্বর্গদ্বার হোটেলে নিচের তলায় বসবার ঘরে তখন অনেকেই জমায়েত হয়েছে। রাত্রি 7:45। ঘরের এক কোণে গগনেন্দ্রনাথ একটা আরাম কুর্সির উপর গায়ে একটা দামি শাল জড়িয়ে হেলান দিয়ে বসে আছেন। পাশেই আর একটা চেয়ারে বসে বিনতা উল বুনছে। তার অল্প দূরে বসে বই পড়ছে রণধীর। তার পাশে একটা আরাম কেদারায় হেলান দিয়ে কিশোর চোখ বুজে পড়ে আছে। অধীর গগনেন্দ্রনাথ বাঁ পাশে বসে একটা পত্রিকার পাতা উল্টাচ্ছেন আনমনে। ঘরের অন্যদিকে যতীনবাবু ও বারিনবাবু মুখোমুখি বসে রাজনীতি নিয়ে আলোচনা করছেন। অল্প দূরে একখানা সোফার উপরে বসে ডক্টর চক্রবর্তী কি একটা মোটা ডাক্তারি বই পড়ছেন। সমীর এখনো এলো না? গগনেন্দ্রনাথ প্রশ্ন করলেন, যেন কতকটা আপন মনেই। 3 দিনই সে উচ্ছৃঙ্খল হয়ে উঠছে, কপালে ওর অনেক দুঃখ আছে। এমন সময় ক্লান্ত পদে সমীর এসে ঘরে প্রবেশ করল। গগনেন্দ্রনাথ একবার আর চোখে সমীরের দিকে তাকিয়ে ধীর গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে সমীর? সমীর নীরবে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। কি জবাব দিচ্ছ না কেন? একসঙ্গে সব বেরিয়ে ফিরছিলাম, কোথায় তুমি হঠাৎ অদৃশ্য হয়ে গেলে? সমুদ্রের ধারে বেড়াচ্ছিলাম কাকা, মৃদু স্বরে সমীর জবাব দিল। বেড়াচ্ছিলে? অত্যন্ত অসংযমী ও উচ্ছৃঙ্খল হয়ে উঠছ তুমি দিন দিন সমীর। কিছুদিন থেকেই আমি লক্ষ্য করছি, গতিটা তোমার ক্রমে অবাধ হয়ে উঠছে। ধ্বংসের মুখে তুমি ছুটে যাচ্ছ সমীর। সমীর যেন কি বলতে যাচ্ছিল প্রত্যুত্তরে। গগনেন্দ্রনাথ প্রবল বিরক্তির সুরে বাধা দিয়ে বলে উঠলেন, যাক, তর্ক করো না। দোষী হয়ে দোষ ঢাকবার মতো পাপ বা অন্যায় আর নেই। কার হুকুমে তুমি এতক্ষণ বাইরে ছিলে? এমন সময় ডক্টর প্রতিমা গাঙ্গুলি এসে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকবার পথেই গগনেন্দ্রনাথের শেষের কথাগুলি তার কানে গিয়েছিল। সে সমীরের দিকে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে চেয়ে রইল। গগনেন্দ্রনাথ তীক্ষ্ণ কণ্ঠে আবার প্রশ্ন করলেন, কি চুপ করে আছো কেন? জবাব দাও। এত স্বাধীনতা তোমার কোথা থেকে এলো? এত দুঃসাহস তোমার কেমন করে হয়? প্রতিমা আর সহ্য করতে পারল না। তার মনের মধ্যে যেন আগুন জ্বলছিল। সে এবারে এগিয়ে এলো। গগনবাবু, উনি আমার সঙ্গে বসে গল্প করছিলেন, আমি ওকে আটকে রেখেছিলাম। দোষ এতে যদি কিছু হয়ে থাকে তবে আমার, ওর নয়। গগনেন্দ্রনাথ তীক্ষ্ণ স্বরে জবাব দিলেন, আপনি কে আমি জানি না, কিন্তু আপনি যেই হন, আমাদের ঘরোয়া ব্যাপারে একজন তৃতীয় পক্ষের মাথা ঘামানোটা আমি আদপেই পছন্দ করি না। দয়া করে আর আপনি আমার ভাইপোর সঙ্গে মিশে কুপরামর্শ দিয়ে উচ্ছন্নে দেবেন না। এসব আপনি কি যা খুশি তাই বলছেন গগনবাবু? তীব্র প্রতিবাদের সুরে প্রতিমা জবাব দিল। অসহ্য ক্রোধে ও অপরিসীম লজ্জায় তার সমগ্র মুখখানা তখন রক্তবর্ণ ধারণ করেছে। প্রতিমার কথার কোনো জবাব না দিয়ে গম্ভীর স্বরে সমীরের দিকে তাকিয়ে গগনেন্দ্রনাথ বললেন, শোনো সমীর, এভাবে উচ্ছন্নে যেতে তোমায় আমি দেব না। এ ধরনের অন্যায় যদি আবার কোনোদিন তোমার দেখি, তবে এমন ব্যবস্থা আমি করব যে সারা জীবনের চোখের জলেও তোমার মুক্তি মিলবে না। এ অসহ্য, একেবারে অসহ্য এই অমার্জনীয় ঔদ্ধত্য। তারপরেই উঠে দাঁড়িয়ে সকলকে লক্ষ্য করে আদেশের সুরে বললেন, চলো সব ঘরে।
একটা তীব্র কুটিল দৃষ্টি প্রতিমার দিকে হেনে গগনেন্দ্রনাথ ধীর পদে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। তার পিছু পিছু অন্য সকলে মন্ত্রমুগ্ধের মতো মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল। প্রতিমাও এক প্রকার ছুটে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। ঘরের অন্য সব প্রাণী স্তম্ভিত বিস্ময়ে স্থানুর মতোই যে যার জায়গায় নীরব বসে রইল। সেই রাত্রেই বোধ করি 1:30 হবে। কিরিটির চোখে ঘুম নেই। অমিও তার শয্যার উপরে শুয়ে অঘরে নাক ডাকাচ্ছে। কিরিটি একটা সিগারেট ধরিয়ে ঘরের পিছন দিকের জানালার সামনে এসে দাঁড়ালো। বাইরে অন্ধকার প্রকৃতি কালো আকাশের ছায়ায় যেন চোখ বুজে পড়ে আছে। সমুদ্রের একটানা গুম গুম গর্জন রাত্রির স্তব্ধ অন্ধকারের দুকুল ছাপিয়ে যেন কানের কাছে এসে আছড়ে পড়ছে। সহসা তার কানে এলো কারা যেন পাশের ঘরেই চাপা উত্তেজিত স্বরে কি আলোচনা করছে। না না, এ অসম্ভব। এই পরাধীনতার নাগপাশ, দিনের পর দিন এই অকথ্য অত্যাচার সত্যিই আর সহ্য হয় না। প্রাণ আমার হাঁপিয়ে উঠছে। এভাবে আর বেশি দিন থাকলে বুঝি পাগল হয়ে যাব আমি। অধীর, মিজদা, এমনি করে অধীর হইও না ভাই। আর কটা দিনই বা বুড়ো, কতকাল আর বাঁচবে? না না, বুড়োর মৃত্যুর আশায় দিন গুনে গুনে আর পারি না। ইচ্ছে করে দুহাতে সব ভেঙে মুচড়ে যেদিকে দু চোখ যায় চলে যাই। কিন্তু যাবি কোথায়? পেট চলবে কি করে? পেটের ভাবনা ভাবছিস তুই অধীর? ভিক্ষে করে খাবো, তবু এ আর সহ্য হয় না। ভেবে দেখ তুই, ওকে খুন করা ছাড়া আর আমাদের মুক্তির উপায় নেই। ওকে খুন করা উচিত। ও মরুক। এখন ওর পক্ষে মরণই মঙ্গল। ছি ছি, এসব কি বলছো তুমি মেজদা? অনেক দুঃখে অনেক কষ্টেই বলছি। শীঘ্র যদি ও না মরে, আমি নিজে ওকে এই পৃথিবী থেকে সরাবো। হ্যাঁ, আমিই সরাবো, এবং তার উপায়ও ভেবে রেখেছি। কেউ জানবে না, কেউ সন্দেহ মাত্র করতে পারবে না, অথচ নিঃশব্দে কাজ হাসিল হবে। শোন কি উপায় আমি ভেবেছি। তারপর আর শোনা গেল না। কিরিটি গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ল। পাশের ঘরেই অধীর থাকে, কিন্তু দিন দুই প্রতিমা কতকটা যেন ইচ্ছা করেই ওদের ধার দিয়ে গেল না, এড়িয়ে এড়িয়ে বেড়ালো। কিন্তু আচমকা আবার সেদিন আবছা ভোরের আলোয় সমুদ্র কিনারে সমীরের সঙ্গে প্রতিমার দেখা হয়ে গেল। সমুদ্রের বালুবেলায় একাকী সমীর দাঁড়িয়ে আছে। পরিধানে ধুতি ও গরাদের পাঞ্জাবি, মাথার চুল এলোমেলো রুক্ষ, সাগর হাওয়ায় আরো এলোমেলো হয়ে যাচ্ছে, যেন এক বিষাদের প্রতিমূর্তি। করুণায় প্রতিমার হৃদয় দ্রব হয়ে গেল। আহা, কি অসহায়! প্রতিমা আর নিজেকে বোধ করি রাখতে পারলে না, এগিয়ে এলো। নমস্কার সমীর বাবু। কে? সমীর চমকে ফিরে দাঁড়ালো। সেই প্রভাতের প্রথম আলোয় প্রতিমার দিকে তাকিয়ে সমীরও মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর, কি স্নিগ্ধ! সত্যিই প্রতিমাকে সে সময় বড় সুন্দর দেখাচ্ছিল। সাগর নীল রঙের একখানা ছাপা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি পরিধান, গায়ে সাদা রঙের জরির কাজ করা ব্লাউজ, মাথার চুলগুলি এলোমেলো করে কাঁধের উপর হেলে রয়েছে, পায়ে শ্রীনিকেতনের চপ্পল। মুগ্ধ বিস্ময়ে সে সমীরের দিকে তাকিয়ে, যেন সাগর লক্ষ্মী সাগর শয্যা হতেই এইভাবে নিদ্রা ভেঙে বালুবেলার উপর এসে দাঁড়িয়েছে। সত্যি কি সুন্দর আপনি প্রতিমা দেবী, বড় ভালো লাগে আপনাকে আমার, মুগ্ধ কণ্ঠে সমীর বললেন। সহসা প্রতিমার মুখখানা লজ্জায় রাঙা হয়ে উঠল, কিন্তু চকিতে সে আপনাকে সামলে নিল। সেদিনকার ঘটনার জন্য সত্যিই বড় দুঃখিত ও লজ্জিত সমীরবাবু। তারপরে ঈশ্বরটাকে গাঢ় করে বললে, কেন কেন আপনি এই অত্যাচার সহ্য করছেন? ও শয়তানের খপ্পর থেকে বের হয়ে আসুন। পুরুষ মানুষ আপনি, এ দুর্বলতা কেন? কিন্তু সমীর প্রতিমার কথায় যেন স্বপ্নস্থিতের মতো সজাগ হয়ে উঠল। না না, আপনি যান, আপনি এখান থেকে যান। আপনি আমার সঙ্গে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। ভয়চকিত কণ্ঠস্বরে কথাগুলি বলতে বলতে এক প্রকার ছুটেই যেন কতকটা সমীর হোটেলের দিকে চলে গেল। স্তব্ধ বিস্মৃত প্রতিমার দুই চোখের কোলে জল উপচে উঠল। আহা, সমুদ্রের বুকে কে অদৃশ্য শিল্পী তুমি! রক্তরাঙা আবির মুঠো মুঠো ছড়িয়ে দিয়েছ।
একই নয়নাভিরাম অপূর্ব দৃশ্য। হে অদৃশ্য শিল্পী, আমার প্রণাম গ্রহণ করো। সেই দিন সন্ধ্যায়। আজ আর গগনেন্দ্রনাথ সমুদ্রের ধারে সান্ধ্য গ্রহণে বের হননি। সকলেই যে যার বসবার ঘরে বসে আছেন। কিরিটিও আজ সন্ধ্যায় বের হয়নি, কেননা মাথাটা তার সেই দুপুর থেকে বিশ্রী রকম ধরে আছে। ঠিক হয়েছে আগামীকাল সকালে সে কোনারক দেখতে যাবে, 2-4 দিন পরে ফিরবে। রণধীর সে ঘরে নেই, নিজের ঘরে শুয়ে আছে। বিনতা সামনে বসে উল নিয়ে কি একটা বুনছিল। ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 8টা ঘোষণা করলো। বিনতা হঠাৎ যেন চমকে দাঁড়ালো। কাকা, আপনার ওষুধ খাবার সময় হলো, ওষুধটা নিয়ে আসি গে। গগনেন্দ্রনাথ চোখ বুজে ঝিমোচ্ছিলেন। মৃদু স্বরে বললেন, যাও। কিন্তু ওষুধ খাবার সময় আমার 8 ঘন্টা আগেই হয়েছিল। তোমাদের কি আর সেদিকে খেয়াল আছে? তোমাদের সকলের যে আজকাল কি হয়েছে তোমরাই তা জানো। সময় মতো ওষুধটাও যদি না দিতে পারো, বললেই তো হয় আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করব, কারো সাহায্যেই আমার দরকার নেই। বিনতা বিনা বাক্য ব্যয়ে ওষুধ আনতে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। রাগে অপমানে একটা নিষ্ফল বেদনায় তার সমগ্র অন্তরাত্মা তখন গড়জাচ্ছে। চোখ ফেটে জল আসতে চায়। বিনতার ঘরেই সাধারণত সব ঔষধপত্র থাকতো। সে যখন ঘরে এসে প্রবেশ করলো, রণধীর তখন একটা চেয়ারের উপর শুয়ে আলোয় কি একখানা বই পড়ছে। ঔষধ কাচের গ্লাসে ঢেলে নিয়ে যেতে যেতে একবার আর চোখে স্বামীর প্রতি চেয়ে বিনতা ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। গগনেন্দ্রনাথকে ঔষধ খাইয়ে বিনতা ঔষধের গ্লাসটা রাখতে ঘরে ফিরে এলো। রণধীর তখন বই খাতা কোলের উপর নামিয়ে রেখে কি যেন ভাবছিল। বিনতা তার সামনে এসে দাঁড়ালো। কে বিনতা? রণধীর প্রশ্ন করল। হ্যাঁ, আমি। কিন্তু তুমি কি আজও এমনি করে নিশ্চিন্তেই থাকবে? রণধীর চমকে সোজা হয়ে বসে বিনতার মুখের দিকে দৃষ্টিপাত করল। কি হয়েছে বিনতা? কি হয়েছে? নতুন করে কি আর হবে? ও আমি আর সহ্য করতে পারি না। যেখানে হোক চলো, এবারই ছেড়ে চলে যাই এক্ষুনি, এই মুহূর্তে। কান্নায় বিনতার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। রণধীর রীতিমতো চঞ্চল হয়ে উঠল। কিন্তু কি সে জবাব দেবে এ প্রশ্নের? কি ভাবছো? আর কতকাল এমনি ভাবে অকথ্য অত্যাচার সহ্য করব? ও তুমি কি সত্যি পাষাণ? এইভাবে কষ্ট দেবে বলে কি তুমি বিয়ে করেছিলে? বিনতা, স্থির হও। কোথায় যাব বলো? এ আশ্রয় ছেড়ে গেলে পথে পথে আমাদের অনাহারে ঘুরে বেড়াতে হবে। এই যুদ্ধের দুর্মূল্যের বাজারে কেমন করে দিন চলবে? চলবে কেন তুমি ভাবছো? আমি আবার চাকরি নেব, তোমার রোজগারে আমাকে জীবন ধারণ করতে হবে। এর থেকে কি তাও ভালো নয়? না। বিনতা কিছুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইল। পরে গম্ভীর স্বরে বললে, বেশ, তবে তুমি থাকো তোমার ওই অত্যাচারের ঐশ্বর্য নিয়ে। আমি চলে যাব। দুমুঠো অন্নের আমার অভাব হবে না, তা যেন। বিনতা ধীর শান্ত পদে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। রণধীর ব্যাকুল স্বরে ডাকলে, বিনতা শোনো শোনো। কিন্তু বিনতা ফিরে এলো না। রাত্রি প্রায় 8:45। সকলে এবার খেতে যাবে। কিশোর একটা সোফার উপরে ক্লান্তভাবে শুয়ে ঝিমোচ্ছিল। সকলেই উঠে দাঁড়ালো, কিন্তু কিশোর উঠল না। কিশোরের দিকে তাকিয়ে গগনেন্দ্রনাথ ডাকলেন, কিশোর ওঠো, খেতে চলো। আমি আজ আর খাবো না কাকা, আমার বোধহয় আবার জ্বর হয়েছে। গগনেন্দ্রনাথ কিশোরের সামনে এসে তার কপালে হাত দিয়ে বললেন, হ্যাঁ, তবে যাও নিজের ঘরে শুয়ে থাকো গিয়ে। কিশোর কি এক করুণ মিনতি ভরা দৃষ্টিতে গগনেন্দ্রনাথের ভাবলেশীন মুখের প্রতি দৃষ্টিপাত করল। একা একা আমার কোণের ঘরে শুতে বড় ভয় করে কাকা। ছেলে মানুষই করো না কিশোর, শুতে যাও। এখন একটু এখানেই থাকি, তোমরা খেয়ে এসো, তারপর আমি যাবো। তীব্র স্বরে গগনেন্দ্রনাথ এবার ডাকলেন, কিশোর। সভয়ে ত্রস্ত কিশোর উঠে দাঁড়ালো। বিনতা কিশোরের সামনে এগিয়ে এলো। চলো কিশোর, আমি তোমার সঙ্গে যাচ্ছি, তাহলে তো ভয় করবে না। গগনেন্দ্রনাথ গম্ভীর শান্ত স্বরে বলে উঠলেন, না, কেউ ওর সঙ্গে যাবে না, ও একাই যাবে। যাও কিশোর, শুতে যাও। ধীর পদে মাথা নিচু করে এক প্রকার টলতে টলতেই কিশোর
ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। নিজের ঘরে এসে কিশোর অন্ধকারেই শয্যার উপরে কোনো মতে লুটিয়ে পড়ল। সত্যি তার তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে। বসবার ঘরে বারিনবাবু এক কোণায় বসেছিলেন। হঠাৎ তিনি গগনেন্দ্রনাথের দিকে তাকিয়ে কিশোর চলে গেলে বললেন, সত্যি হয়তো ও ভয় পায় একা একা শুতে গগনবাবু। হাজারো ছেলে মানুষ তো। গগনেন্দ্রনাথ তীব্রভাবে ফিরে দাঁড়ালেন। নিজের কাজ নিজে করুন মশাই, অন্যের কাজে মাথা ঘামাবার তো কোনো দরকার নেই আপনার। বারিনবাবু তীব্র স্বরে জবাব দিলেন, সত্যি আপনার মতো অভদ্র আমি দেখিনি। তীব্র ব্যঙ্গের স্বরে গগনেন্দ্রনাথ জবাব দিলেন, তাই নাকি? তারপরে কিছুক্ষণ বারিনবাবুর চোখের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য ফিরে দাঁড়ালেন এবং চলতে চলতে কতকটা আত্মগতভাবে বললেন, আমি কখনো কিছু ভুলি না, মনে রেখো কথা। আমি আজ পর্যন্ত আমার এই সুদীর্ঘ 60 বছরের জীবনের কোনো কথাই ভুলিনি। সবই আমার মনে আছে, কোনো মুখ আমি ভুলিনি। প্রতিমা এতক্ষণ স্তম্ভিত বিস্ময়ে দাঁড়িয়ে সব দেখছিল ও শুনছিল। ওরা ঘর থেকে বের হয়ে যেতেই সে চুপি সারে পায়ে পায়ে গিয়ে কিশোরের ঘরে প্রবেশ করল। পায়ের শব্দে কিশোর চমকে প্রশ্ন করল, কে কে? চুপ, চেঁচিও না, আমি প্রতিমা। প্রতিমা কিশোরের শয্যার পাশটিতে গিয়ে দাঁড়ালো। কিশোর মৃদু স্বরে বললে, ডক্টর গাঙ্গুলি? কিশোরের শয্যার পাশটিতে বসে কিশোরের রোগ তপ্ত কপালে হাত বুলাতে বুলাতে গভীর স্নেহের সঙ্গে প্রতিমা বললে, আমাকে তুমি প্রতিমাদি বলেই ডেকো কিশোর। আমার কোনো ছোট ভাই নেই, তুমি আমার ছোট ভাইটি। কেমন, তুমি আমার ভাই হবে তো? হব। তুমি বলছিলে একা একা নাকি তোমার এ ঘরে শুতে ভয় করে। কেন তোমার ভয় করে ভাই? প্রতিমা প্রশ্ন করলে। কি জানি প্রতিমাদি, সত্যি আমার বড় ভয় করে। মনে হয় এই ঘরের আশেপাশে অন্ধকারে কারা যেন সব লুকিয়ে আছে। যত রাত্রি বাড়তে থাকে তারা সব আমার বিছানার চারপাশে এসে ভিড় করে দাঁড়ায়। অন্ধকার থেকে চাপা গলায় ফিস ফিস করে কারা যেন আমাকে ডাকে, আমি শুনতে পাই। দিনের বেলাতেও তারা আমাকে ডাকে, তারা গান গায়, তারা হাসে, তারা কাঁদে। পাগল ছেলে, ও তোমার মনের ভুল, ওসব কিছু না। বললে তুমি বিশ্বাস করবে না প্রতিমাদি, তাদের আমি খুব ভালো করে দেখতে পাই না বটে, কিন্তু তারা আমার চারপাশে সর্বদা ঘুরে আমাকে চাপা গলায় কেবলই ডাকে, তা টের পাই। এবারে আর দেখো ডাকবে না। দাঁড়াও, আমি তোমাকে একটা ওষুধ এনে দিচ্ছি। প্রতিমা নিজের ঘরে গিয়ে একটা ভেরনল ট্যাবলেট নিয়ে এসে কিশোরকে খাইয়ে দিল। শীঘ্রই কিশোরের চোখের পাতায় ঘুম নেমে এলো। ঘুম আসছে প্রতিমাদি, ঘুমোই। কতদিন আমি ভালো করে ঘুমোই না। সস্নেহে প্রতিমা জবাব দিল, হ্যাঁ ঘুমো। অনেকদিন পরে সে রাত্রে কিশোর নিশ্চিন্তে ঘুমিয়েছিল। পরের দিন খুব প্রত্যুষে কিরিটি কোনারক দেখতে চলে গেল। এখানকার আবহাওয়ার মনটা তার সত্যি বড় বিষণ্ণ হয়ে উঠেছিল। প্রতিমা নিজের ঘরে বসে কি একখানা মনোবিজ্ঞানের বই পড়ছিল। ডক্টর চক্রবর্তী এসে ঘরে ঢুকল। চলুন প্রতিমা দেবী, সমুদ্রের ধারে বেরিয়ে আসি। প্রতিমা বই রেখে উঠে দাঁড়ালো। চলুন। বেরোবার পথে হঠাৎ প্রতিমার সমীরের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সমীর যেন প্রতিমাকে দেখে কি বলবার জন্য একটু এগিয়ে এলো, কিন্তু প্রতিমা সেদিকে লক্ষ্য না করে হনহন করে এগিয়ে গেল। আজ 2 দিন থেকে গগনেন্দ্রনাথের শরীরটা অসুস্থ। বসবার ঘরে কাল থেকে আর আসেন না। সর্বদাই তার ঘরের সামনে একটা আরামকে দাঁড়ায় হেলান দিয়ে গায়ে কমলা লেবু রঙের একটা শাল জড়িয়ে বসে থাকেন। মেজাজটা আরো খিটখিটে হয়ে উঠেছে। হোটেলের চাকর খানসামাদের পর্যন্ত নানা কাজের খুঁত ধরে চেঁচামেচি করেন। খাবার ঘরে যান বটে, কিন্তু 1 গ্লাস দুধ ও কিছু ফল খেয়ে উঠে আসেন। কিশোরের সকালের দিকে জ্বর থাকে না বটে, কিন্তু সন্ধ্যার পরেই একটু খুসখুসে জ্বর আসে। চোখ মুখ গা হাত পা জ্বালা করে। অমিয় ও প্রতিমা কিশোরকে ভালো করে পরীক্ষা করে গোপনে গোপনে কি ঔষধপত্র দিচ্ছে। গগনেন্দ্রনাথ জানতে পারলে আর রক্ষা থাকবে না, তা ওরা ভালো করেই জানে। ঠিক বলবেন, অনধিকার চর্চা। আজ 2 দিন থেকে গগনেন্দ্রনাথও যেমন বিকেলে কোথাও বেড়াতে বের হন না, ভাইপোদেরও যেতে দেন না বাইরে।
সর্বদাই তারা ছায়ার মতো গগনেন্দ্রনাথের চারপাশে ভিড় করে থাকে। প্রত্যেকের মুখের উপরে যেন একটা বিষাদের কালো মেঘ থমথম করে। সেদিন সকাল থেকেই আকাশের বুকে একটা পাতলা কালো মেঘের জবনিকা দুলছে। সাগর হয়েছে যেন একটু বিশেষ চঞ্চল। সঙ্গে সঙ্গে হাওয়া বইছে বাঁধন হারা। সাগরের বুকে ঢেউয়ের সে কি মাতামাতি। বড় বড় উঁচু কালো ঢেউগুলি যেন সাদা দাঁতের পংক্তি বের করে সমগ্র বিশ্ব দুনিয়াকে গিলবার জন্য ক্ষুধিত লালসায় শত বাহু বাড়িয়ে বজ্র হুঙ্কারে ছুটে এসে বালুবেলার উপরে আছড়ে আছড়ে পড়ছে। দ্বীপ্রহরের দিকে হোটেলের উপরতলার সকলেই প্রায় সেদিনকার সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপ দেখতে সাগর কিনারে চলে গেলেন। গগনেন্দ্রনাথ তার ঘরের সামনে আরাম কেদারায় চুপটি করে বসে আছেন। কিশোর তার ঘরে শুয়ে, বাকি সবাই গগনেন্দ্রনাথের চারপাশে বসে। হঠাৎ এক সময়ে গগনেন্দ্রনাথ ভাইপোদের দিকে তাকিয়ে বললেন, যাও, তোমরাও আজ সব সমুদ্র দেখে এসো। দুদিন তোমরা ঘরের মধ্যে আটকা আছো, যাও সবাই ইচ্ছা মতো বেরিয়ে এসো, কিন্তু দেখো সন্ধ্যা পর্যন্ত যেন বাইরে থেকো না। কাকার কথা শুনে প্রত্যেকেই প্রত্যেকের মুখ চাওয়াচাই করতে লাগলো। এ শুধু আশ্চর্যই নয়, অভাবনীয় বটে। এমনি করে বাইরে যাওয়ার অনুমতি আজ পর্যন্ত জ্ঞান তো এর আগে কোনোদিন মিলেছে কিনা তারা মনে করতে পারে না। বদ্ধ ঘরের বদ্ধ হাওয়ায় তীব্র অনুশাসনের গণ্ডির মধ্যেই তারা আবদ্ধ। সকলেই একে একে উঠে দাঁড়ালো, কেননা অসম্ভব অভাবনীয় হলেও কাকার আদেশ বা অনুমতিকে অবহেলা করার মতো তাদের কারো দুঃসাহস নেই। সমীরই সবার আগে গায়ে পাঞ্জাবিটা চড়িয়ে যাবার জন্য প্রস্তুত হলো। কয়েকদিন হলো সমর রায় নামে একজন কবি ও আর্টিস্ট এসে বারিনবাবুর পাশের ঘরখানি অধিকার করেছেন। সমরবাবুর বয়স 26-27-এর বেশি হবে না। রোগা লিকলিকে দেহের গঠন, মাথা ভর্তি এলোমেলো ঝাঁকড়া ঝাঁকড়া বাবরি চুল কাঁধের উপর লুটিয়ে আছে। গায়ের রং কালো, চোখ মুখ বেশ তীক্ষ্ণ, তবে একটা মেয়েলি ঢং আছে। চোখে পাশনে একটা সরু সিল্কের তারের সঙ্গে গলদেশে দোদুল্যমান। সমরবাবু অতি আধুনিক কবি। রবীন্দ্র শেষ যুগে যেসব কবি আপনাতে আপনি দ্যুতিমান, নক্ষত্র নিচয় রবি প্রতিভাকে ম্লান করে দেবার দুর্বার বাসনায় উচ্চ কণ্ঠে সগৌরবে আপনাদের বিজয় দুন্ধুবি পিটছেন, সমর রায় তাদেরই একজন। রবীন্দ্রনাথ নাকি কোনো একজন অতি আধুনিক কবির কবিতা পড়ে বলেছিলেন, মুখের কবিতা যদি কেউ আমাকে বুঝিয়ে দিতে পারেন তবে সত্যিই তার কাছে আমি কৃতজ্ঞ থাকব। জানি না কেউ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিনা তাকে। সমীর চিরদিনই কবিতার ভক্ত। সমরবাবু একজন কবি শুনে তার মনটা সহজেই সমরবাবুর দিকে একটু ঝুঁকেছিল। দূর থেকে সমরবাবুর উদাস বধূকই বধূকই ভাব সমীরের মনে একটা বিস্ময়ের উদ্রেক করেছিল, সন্দেহ নেই। সে সমরবাবুর সঙ্গে আলাপ করবার জন্য সুযোগ খুঁজছিল। সমীর যখন কাকার আদেশে হোটেল থেকে সাগরের দিকে বেড়াতে যাওয়ার জন্য বেরোচ্ছে, হঠাৎ দরজায় সমরবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। সমরবাবুও তার খাতা ও ঝর্ণা কলম নিয়ে তখন সমুদ্রের দিকে চলেছেন। দুজনেই দরজার গোড়ায় দেখা হতেই সমীর হাত তুলে সমরবাবুকে নমস্কার জানালো। সাগরের তীর ধরে হাঁটতে হাঁটতে সহজেই দুজনের আলাপ পরিচয় জমে উঠল। সমীর বলছিল, আপনি যে একজন কবি তা আমি শুনেছি সমরবাবু। কোন কোন কাগজে আপনি কবিতা লেখেন? সমরবাবু জবাব দিলেন, সব কাগজেই প্রায় লিখি, তবু যেমন ধরুন পথহারা পাখি, কবরখানা, কসাইঘর, কারা প্রাচীর, সব পত্রিকাতেই আমি লিখি। ভারতবর্ষ প্রবাসীর সঙ্গে সমীরের পরিচয় আছে বটে, কিন্তু সমরবাবু বর্ণিত কাগজগুলোর নাম দু একবার শুনলেও চোখে দেখবার সৌভাগ্য তার কোনোদিনও হয়নি। অতএব সে চুপ করেই পথ চলতে লাগলো। সহসা এক সময় আবার সে প্রশ্ন করলে, এখানে এসে অবধি নতুন কোনো কবিতা আপনি লেখেননি সমরবাবু? হ্যাঁ, একটা লিখেছি, শুনবেন? এখনো কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, বলুন না। তবে শুনুন। সমর চলতে চলতেই কবিতা আওড়াতে শুরু করলেন। কবিতার নাম পুরীর সমুদ্র। হে সমুদ্র, তুমি কি একটা পাখি, পশু না হংসডিম্ব, কিংবা রেলের লাইন, কাঁটাতারের বেড়া,
জেলের কয়েদিদের চোখের জল, তুমি কার বেদনা দীর্ঘশ্বাস, কার ছেঁড়া চটি জুতো, কিংবা কোনো কেরানির ছেঁড়া পাতলুম, পথিকের ক্ষয়ে যাওয়া সুতলা, যুদ্ধের ধূসর তাঁবু, তোমার গর্জনে শুনি সৈনিকের মার্চ, যেন পায়ে অ্যামুনিশন বুট কিংবা রাইফেল মেশিন গান, বোমারু হাওয়াই জাহাজ। আমি হতবাক। সমরবাবু হঠাৎ থেমে গিয়ে বললেন, এই পর্যন্তই লিখেছি, বাকি এখনো লেখা হয়নি। ভাব তো সবসময় মাথায় আসে না। ভাব বা প্রেরণা মনের একটা অস্বাভাবিক ক্ষণ মুহূর্ত। কিন্তু কেমন লাগলো কবিতাটা আপনার সমীরবাবু? সমীর বোকার মতোই যেন হঠাৎ বলে ফেললে, বেশ, কিন্তু বুঝলাম না তো। সমরবাবু সোল্লাসে বলে উঠলেন, বোঝেননি তো? ওইখানেই আমাদের অতি আধুনিক কৃতিত্ব। আমাদের কবিতা ভাবিকালের জন্য। এই যে প্রতীক্ষিত বেদনা, এর একটা বিপুল রূপ, এ তো সকলের চোখে ধরা পড়বার নয়। ঘরের মধ্যে খাটের উপর শুয়ে ডক্টর চক্রবর্তী সমগ্র দেহখানি একটা কম্বলে ঢেকে কি একখানা বই পড়ছিল। ভিতরে আসতে পারি কি? বাইরে থেকে প্রতিমার গলা শোনা গেল। ডক্টর চক্রবর্তী শশব্যস্তে উঠে বসলো শয্যার উপর। আসুন প্রতিমা দেবী। প্রতিমা হাসতে হাসতে এসে ঘরে প্রবেশ করলো। তারপরেই ডক্টর চক্রবর্তীর দিকে তাকিয়ে সবিস্ময়ে বলল, এ কি অসময়ে বিছানায় শুয়ে যে? শরীরটা সকাল থেকেই যেন কেমন ম্যাচ ম্যাচ করছে। আবার ম্যালেরিয়া জ্বর আসছে কিনা বুঝতে পারছি না, অমিও বললে। প্রতিমা হাসতে হাসতে বললে, ডাক্তার মানুষের অসুখ, এ তো ভালো নয়। কই দেখি আপনার নাড়িটা। নাড়ি দেখে প্রতিমা বললে, না, জ্বর নেই, তবে পালসটা একটু র্যাপিড। চলুন সমুদ্রের ধারে একটু হাওয়ায় বেরিয়ে আসবেন, হয়তো ভালো লাগতে পারে। অমিও জামাটা গায়ে দিতে দিতে উঠে দাঁড়ালো। চলুন। হোটেল থেকে নিষ্ক্রান্ত হয়ে দুজনে সমুদ্রের কিনারে কিনারে বালুবেলার উপর দিয়ে হেঁটে চলল। অনেকটা দূর গিয়ে অমিও বললে, আসুন প্রতিমা দেবী, এখানে একটু বসা যাক। রণধীর ও অধীর দুজনে হোটেল থেকে বের হয়ে গেল। পিছু পিছু বিনাতাও বের হয়ে গেল। একমাত্র কিশোর শুধু গেল না, নিজের ঘরে শুয়ে রইল। ধীরে ধীরে দিনের বেলা আলো নিভে আসছে। দিনের শেষে রক্তিমাভ শেষ সূর্যরশ্মি সমুদ্রের নীল জল লাল করে তুলেছে। অমিও প্রতিমার দিকে ফিরে বললে, জ্বর বোধহয় এসে গেল প্রতিমা দেবী, বড্ড শীত শীত করছে, আমি ফিরে যাই। প্রতিমা শশব্যস্তে উঠে দাঁড়ালেন। আমিও সঙ্গে যাচ্ছি, চলুন। না না, আমিও প্রতিবাদ করে উঠল, আমি একাই যেতে পারবো, আপনাকে মিথ্যে কষ্ট করতে হবে না। কষ্ট? এতে আর কষ্ট কি বলুন তো? না না, আমি একাই ফিরে যাচ্ছি। অমিও চলে গেল। প্রতিমা সাগরের দিকে চেয়ে গুনগুন করে গাইতে লাগলো, প্রতিমা দেবে। কে? প্রতিমা চমকে ফিরে তাকালো। ঠিক পিছনে দাঁড়িয়ে সমীর। সমীর বাবু, আসুন বসুন, বলে প্রতিমা আবার অন্যদিকে মুখ ফেরালো। আমি আমার সেদিনকার ব্যবহারের জন্য সত্যি অনুতপ্ত প্রতিমা দেবী, আমাকে ক্ষমা করুন, কুণ্ঠিত স্বরে সমীর বলল। ক্ষমা? কি বলছেন আপনি সমীর বাবু? আপনি তো কোনো অন্যায় করেননি। সত্যিই আপনার কাকা যখন আপনাদের অন্যের সঙ্গে মেলামেশা পছন্দ করেন না। সত্যি প্রতিমা দেবী, মাঝে মাঝে যে আমার কি হয়, কেমন যেন সব গোলমাল হয়ে যায় মাথার মধ্যে। সত্যি বাঁধন আমার অসহ্য হয়ে উঠেছে, কিন্তু আমি নিরুপায়, মুক্তির কোনো পথই খুঁজে পাই না। কি আমি করব বলতে পারেন? চলে আসুন সমীরবাবু, ঘরের বাঁধন ছিঁড়ে চলে আসুন। আমি তো ভেবে পাই না কি করে দিনের পর দিন এই শাসন সহ্য করে আসছেন। আমি হলে এতদিন পাগল হয়ে যেতাম, না হয় আত্মহত্যা করতাম। হয়তো শেষ পর্যন্ত আর কিছুদিন এভাবে থাকতে হলে আত্মহত্যাই আমাকে করতে হবে। আমি বড় ক্লান্ত। পুরুষ মানুষ আপনি, আত্মহত্যা করবেন কেন? ছি ছি, ওসব কথা কল্পনাতেও মনে স্থান দেবেন না। এ অত্যাচারকে আপনার জয় করতে হবে, মনে সাহস আনুন। সত্যি এ বাঁধন আমি ছিঁড়ে ফেলবো। এমনি করে কেউ কোনোদিনই আমাকে বলেনি, কিন্তু সহসা সমীর গভীর আগ্রহে প্রতিমার একখানা হাত চেপে ধরে বললে, আমি পারবো, তুমি যদি আমার সহায় হও প্রতিমা, তুমি যদি আমার পাশে এসে দাঁড়াও। বলো বলো প্রতিমা, তুমি আমার সহায় হবে? আজই আমি এর একটা মীমাংসা করব। ধীরে ধীরে প্রতিমা তার ধৃত হাতখানা ছাড়িয়ে নিল। সমীর,
বললে প্রতিমা, আমি তোমার সহায় হলেই কি তুমি জয়ী হতে পারবে? পারবো। সত্যি তোমার মুখের দিকে চাইলেই যেন আমার মনে সাহস আসে, নিজেকে যেন খুঁজে পাই। তারপরে হঠাৎ উঠে এসে সমীর বললে, এক্ষুনি আমি চললাম প্রতিমা। মনে হঠাৎ যা উঠেছে, এখনই যদি এর সংশোধন না করি আবার আমি সাহস হারিয়ে ফেলবো। আমি যাই। সমীর দ্রুত পদে স্থান ত্যাগ করে চলে গেল। সমীরের ক্রম অপসৃয়মান গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে সহসা গভীর স্নেহে প্রতিমার চোখের কোল দুটি জলে ভরে উঠল। যতীনবাবু নিজের ঘরে শুয়ে শুয়ে কি একটা মাসিকের পাতা উল্টাচ্ছিলেন। সহসা ওপাশের বারান্দা থেকে কি একটা গোলমালের আওয়াজ কানে এলো। উনি মুখ তুলে দেখলেন একখানা খানসামা দ্রুত পদে বারান্দা অতিক্রম করে কিশোরের ঘরের দিকে চলে গেল। যতীনবাবু বুঝলেন কোনো কারণে আবার গগনেন্দ্রনাথ খানসামার উপরে চটে গেছেন। তিনিই বোধহয় তাকে গালাগাল দিচ্ছিলেন। চেয়ে দেখলেন গগনেন্দ্রনাথ একটা শাল গায়ে দিয়ে নিত্যকালের মতো ইজি চেয়ারটার উপর হেলান দিয়ে বসে আছেন। আচ্ছা, মাথা খারাপ যা হোক। যতীনবাবু আবার পড়ায় মনোনিবেশ করলেন, কেননা এ ধরনের ব্যাপার রোজই প্রায় 2-4 বার হয়। বারিনবাবু বেড়াতে বেরোবার জন্য প্রস্তুত হয়ে যতীনবাবুর ঘরের সামনে দাঁড়ালেন। যতীনবাবু? কে? বারিনবাবু, আসুন। চলুন না, সাগরের ধার থেকে একটু বেরিয়ে আসা যাক। এক্ষুনি যাবেন? আর একটু বেলা পড়লে গেলে ভালো হতো না? হাত ঘড়িটার দিকে চেয়ে দেখতে দেখতে বারিনবাবু বললেন, বেলা আর আছে কই, 4:15 বাজে। শীতকালের বেলা, তারপর আবার মেঘে মেঘে সন্ধ্যা হতে বেশি দেরিও হবে না। বেশ, চলুন। যতীনবাবু উঠে জামাটা গায়ে চাপিয়ে বারিনবাবুর সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। গগনেন্দ্রনাথ তখনও একইভাবে চেয়ারটার উপরে চুপটি করে শাল গায়ে জড়িয়ে বসে আছেন। বারান্দা দিয়ে যেতে যেতে বারিনবাবু উচ্চস্বরে ডেকে বললেন, আজ কেমন আছেন গগনবাবু? গগনেন্দ্রনাথ জবাবে ঠিক কি যে বললেন তা শোনা বা বোঝা গেল না বটে। তবে বারিনবাবু মুখটা বিরক্তিতে কুচকিয়ে বললেন, দেখলেন যতীনবাবু, লোকটা সত্যিই কি অভদ্র। শরীর সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ঝাঁঝালো স্বরে জবাব দিলেন, বেশ আছি। সত্যি এত অভদ্র আমি জীবনে কখনো দেখেছি বলে মনে পড়ে না। যতীনবাবু চলতে চলতেই মৃদু স্বরে জবাব দিলেন, একে ভদ্রলোকের বেশ খিটখিটে মেজাজ, তারপর আবার অসুস্থ। গভর্নমেন্টে যারা চাকরি করেন তারা বুড়ো হয়ে পেনশন নেবার পর এরকম খিটখিটে বদমেজাজি হন। তার কারণ কি জানেন? বেশিরভাগ বুড়োরাই আমাদের দেশে অ্যাক্টিভিটি লাইফ ছেড়ে দেবার পর ডিসপেপটিক হয়ে পড়েন। ফলে ভালো করে রাত্রে ঘুম হয় না, খিটখিটে হয়ে ওঠেন। বারিনবাবু জবাব দিলেন, কিন্তু আপনিও তো বুড়ো হয়েছেন বারিনবাবু, আপনি তো কই খিটখিটে মেজাজের হননি। যতীনবাবু হাসতে হাসতে বললেন, আপনারও থিওরিটা কিন্তু আমি মানতে পারলাম না বারিনবাবু, কিন্তু এক আধজনকে নিয়েই তো আর সকলকে বিচার করা চলে না যতীনবাবু। হাসতে হাসতে বারিনবাবু জবাব দিলেন। ওদের সঙ্গে পথেই হোটেলের কিছু আগে ডক্টর অমিয় চক্রবর্তীর দেখা হয়ে গেল। চক্রবর্তী তখনও জ্বরে কাঁপতে কাঁপতে হোটেলের দিকে ফিরে আসছে। অমিয়র মুখের দিকে তাকিয়ে বারিনবাবু প্রশ্ন করলেন, ডাক্তার অসুস্থ নাকি? অমিয় কোনো মতে জবাব দিলে, হ্যাঁ, জ্বর হয়েছে। অমিয় দ্রুতপদে হোটেলে গিয়ে প্রবেশ করল। পথেই সমীরবাবুর সঙ্গেও এদের দুজনের দেখা হলো। সমীর তখন দ্রুত পদে হনহন করে হোটেলের দিকে ফিরছে। ডাক্তার ডাকলেন, কিন্তু সমীর কোনো জবাব দিল না ওদের ডাকে। সমীরের মাথার মধ্যে তখন উত্তেজনার আগুন জ্বলছে। বারিনবাবু সমীরের অপসৃয়মান দেহের দিকে তাকিয়ে আপন মনেই বললেন, পাগল, পুষ্টিশুদ্ধই পাগল। বেলা প্রায় 4:35 সময় রণধীর একা একা হোটেলে ফিরে এলো। কাকার সঙ্গে দেখা করে সে দ্রুত পদে নিজের ঘরে গিয়ে প্রবেশ করল এবং জামা কাপড় সমেতই নিজের শয্যার উপর গা এলিয়ে দিয়ে পড়ে রইল। মাথার মধ্যে তখন তার দপদপ করছে। মিনিট 5 মধ্যেই রণধীরের স্ত্রী বিনতা ফিরে এলো এবং খুড়শ্বশুরের সঙ্গে কি খানিকটা কথাবার্তা বলে রণধীরের ঘরে গিয়ে প্রবেশ করল। সমীর কিন্তু হোটেলের দোরগোড়া পর্যন্ত এসে আর হোটেলে প্রবেশ করল না, সাগরের কিনারে গিয়ে বসে রইল। সে যখন হোটেলে ফিরে এলো তখন প্রায় সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। সমীরের ফিরে আসবার কিছু আগেই বারিনবাবু ও যতীনবাবু হোটেলে ফিরে আসেন। সন্ধ্যা প্রায় 6টার সময় ডক্টর প্রতিমা গাঙ্গুলি ফিরে এলো এবং হোটেলে ফিরে সটান নিজের ঘরে গিয়ে প্রবেশ করল।
সন্ধ্যা প্রায় 6:30টার সময় সকলে এসে খাবার ঘরে ঢুকলেন চা খাওয়ার জন্য। চা খেতে বসে হঠাৎ বিনতা বললে, কাকা তো চা খেতে এলেন না। সকলেই একবার মুখ চাওয়াচাই করল, কেননা চিরন্তন নিয়মের একটা ব্যতিক্রম। রণধীর একজন হোটেল ভৃত্যকে গগনেন্দ্রনাথকে চা পান করতে আসবার জন্য ডাকতে পাঠালেন। অল্পক্ষণ বাদেই চাকরটা দ্রুতপদে ফিরে এলো। তার সারা মুখে একটা ভীতত্রস্ত ভাব। বিনতা জিজ্ঞেস করলে, কি রে, বাবুকে ডেকেছিস? মু কিছু বুঝি পারিলি নাহি। মু ডাকিলি, বাবু কর কিছু কহিলে নাহি। আপন আসি দেখুন তো। সে কি রে? সকলে উঠে দাঁড়ালো এবং একসঙ্গে ঘর ত্যাগ করে সকলেই চলে গেল। একটু পরেই একটা গোলমালের শব্দ শুনে প্রতিমা সেখানে গিয়ে হাজির হলো। সকলে স্তম্ভিত বিস্ময়ে গগনেন্দ্রনাথকে ঘিরে চারপাশে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে আছে। সকলের মুখেই একটা ভীতত্রস্ত ভাব। ব্যাপার কি রণধীর বাবু? প্রতিমা ব্যগ্র ব্যাকুল কণ্ঠে শুধালো। কি জানি, বুঝতে পারছি না কিছু, দেখুন তো। ডাকছি, সাড়া দিচ্ছেন না। প্রতিমা শশব ব্যস্তে ভালো করে পরীক্ষা করতেই তার মুখখানা কালো হয়ে গেল। ধীর মৃদুস্বরে বললে, উনি আর বেঁচে নেই, মারা গেছেন। সকলেই সমস্যারে বললে, সে কি? কি করে যে এমনি ভাবে হঠাৎ গগনেন্দ্রনাথের মৃত্যু হলো কেউ ভেবে পেল না। প্রতিমা বললে, শুধু হার্ট ফেল করে মারা গেছেন। আগে থেকেই তো হার্টের অসুখে ভুগছিলেন। কিন্তু আশ্চর্য, গগনেন্দ্রনাথের মৃত্যুতে কেউ এক ফোঁটা চোখের জলও ফেললে না। সকলেই যেন ভয়ানক নিশ্চিন্ত হয়েছে। একটা যেন ভূতের বোঝা এতদিন তারা বয়ে বেড়াচ্ছিল, তার থেকে যেন সকলে মুক্তি পেয়েছে। অমিয় যখন ব্যাপারটা শুনল, রাত্রি তখন প্রায় 10:30 হবে। সেও এলো দেখতে। মৃতদেহ ভালো করে পরীক্ষা করে তার মনটা যেন খুঁতখুত করতে লাগলো। দিন 2 বাদে কিরিটি কোনারক থেকে ফিরে এলো। গগনেন্দ্রনাথের মৃত্যু সংবাদ শুনে সেও স্তম্ভিত হয়ে গেল। কয়েকদিনের ঘটনাগুলি তার মনের মাঝে এসে নানা চিন্তার জট পাকাতে লাগলো। মীমাংসার সূত্র। সেদিন সন্ধ্যায় সমুদ্রের কিনারায় বসে কিরিটি ও ডক্টর অমিয় চক্রবর্তীর মধ্যে আলোচনা হচ্ছিল গগনেন্দ্রনাথের আকস্মিক মৃত্যু সম্পর্কে। কিরিটি বললে, গগনেন্দ্রনাথের মৃত্যুটা স্বাভাবিক নয় এ কথা কেন তোর মনে হচ্ছে কোনো? দেখ কিরাত, আমি একজন ডাক্তার। মৃতদেহ আমি সে রাত্রে ভালো করেই পরীক্ষা করেছিলাম এবং বুড়োর ডান হাতের উপরে কি দেখেছিলাম জানিস? কি? ছোট একটি রক্তবিন্দু ও হাইপোডার্মিক সিরিঞ্জ ফোটাবার দাগ, একটা পিন পয়েন্ট পাংচার। সেটা দেখেই আমার মনে কি একরকম সন্দেহ হয়। তাছাড়া আর একটা জিনিস রাত্রে ঘটেছিল। আমি যখন জ্বরে কাঁপতে কাঁপতে হোটেলে ফিরে আসি কুইনাইন খাবার জন্য, আমার ডাক্তারি ব্যাগটা খুলতে গিয়ে দেখি ব্যাগের মধ্যে আমার 2.5 সিসি হাইপোডার্মিক সিরিঞ্জটা নেই। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে, মাথা বনবন করছে। তবু একবার ব্যাগটা খুঁজলাম, কিন্তু সিরিঞ্জটা পেলাম না। বুঝতে পারলাম না সিরিঞ্জটা কোথায় গেল, কেননা এখানে আসা অবধি সিরিঞ্জটা আমি একদিনও ব্যবহার করিনি। কিন্তু আশ্চর্য হলেও সে ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে। তারপর রাত্রি প্রায় 10টার সময় গগনবাবুর মৃতদেহ দেখে আমার ঘরে এসে শুই এবং রাত্রি 3টের সময় আবার আর এক দফা কাঁপিয়ে জ্বর আসে। পরের দিন জ্বর ছাড়লে সকালে মুখ ধুতে উঠে দেখি আমার ব্যাগের উপরেই সিরিঞ্জটা রয়েছে এবং সিরিঞ্জটা হাতে নিয়ে পরীক্ষা করতেই বুঝতে পারলাম সিরিঞ্জটা ব্যবহৃত হয়েছে। তখন স্পষ্টই বুঝতে পারলাম সিরিঞ্জটা কেউ নিয়েছিল, আবার রাত্রে কোনো এক সময় ফিরিয়ে রেখে গেছে। কিন্তু সিরিঞ্জটা কে নেবে, কেনই বা নেবে? আচমকা তখন গগনেন্দ্রনাথের কথা মনে পড়ল। নানা চিন্তায় আমার মাথা ঘুরতে লাগলো। বিকেলের দিকে সিরিঞ্জটা নিয়ে শহরের একজন কেমিস্টের কাছে গিয়ে সিরিঞ্জের মধ্যে অবশিষ্ট পদার্থটা পরীক্ষা করতেই দেখা গেল সেটা ডিজিটক্সিন। সঙ্গে সঙ্গে একটা কথা বিদ্যুৎ চমকের মতো মনে হলো। গগনেন্দ্রনাথ হার্টের ব্যারামে ভুগছিলেন। তবে কি কেউ ওভারডোজ ডিজিটক্সিন ইনজেক্ট করে তাকে হত্যা করেছে? পাগলের মতো হোটেলে ফিরে এলাম, কেননা আমার ডাক্তারি ব্যাগে 1 সিসি ডিজিটক্সিন ছিল। কিন্তু আশ্চর্য, হোটেলে ফিরে এসে ব্যাগের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও
কোথাও সে ডিজিটক্সিনের শিশিটা পেলাম না। ভেবে দেখ, গগনেন্দ্রনাথ হার্টের ব্যানামে ভুগছিলেন। এক্ষেত্রে তাকে একটা ওভারডোজ ডিজিটক্সিন দিয়ে মারা কত সহজ। কিরিটি এতক্ষণ গভীর মনোযোগের সঙ্গে অমিয়র কথা শুনছিল। এখন বললে, ব্যাপারটা আগাগোড়াই সন্দেহজনক। কিন্তু তুই কি একথা কাউকে বলেছিস কোনো? না, তবে একবার ভেবেছিলাম পুলিশে একটা সংবাদ দেব, কিন্তু পরে 7-5 ভেবে তোর অপেক্ষায় বসে আছি। তোর কি মত এখন তাই বল, বলে আমিও কিরিটির মুখের দিকে তাকালো। আচ্ছা, ধরে নিচ্ছি গগনেন্দ্রনাথের মৃত্যু স্বাভাবিক নয়, কোনো ফাউল প্লে আছে, কিন্তু কে খুন করতে পারে? কিরিটি প্রশ্ন করল। খুন এক্ষেত্রে ভাইপোদেরই মধ্যে কেউ করতে পারে। গগনেন্দ্রনাথের অত্যাচারে প্রত্যেকেই দিনের পর দিন সহ্যের শেষ সীমানায় এসে পৌঁছেছিল। এক্ষেত্রে বুড়োকে তাদের কারো পক্ষেই খুন করাটা অসম্ভব নয়। দীর্ঘদিন একটা টেনশনের মধ্যে থেকে থেকে মনের এমন একটা আনসিকিউরড অবস্থা এসেছিল, যেখানে হঠাৎ ঝোঁকের মাথায় খুন করাটা এমন কিছুই নয়। সত্যি কি সত্য ব্যাপারটা জানতে চাস কোনো? তাহলে কিন্তু পুলিশের সাহায্য নিতে হবে। এখানকার থানা ইনচার্জকে জানিস? হ্যাঁ জানি, খোঁজ নিয়েছি। একজন বাঙালি ভদ্রলোক, কটকেই ডেমিসাইল্ড, নাম অমরেন্দ্রনাথ মিত্র। পরের দিন অমরবাবুর সঙ্গে দেখা করে কিরিটি ও অমিয় সমগ্র ব্যাপার আলোচনা করল। সমগ্র ব্যাপারটা শুনে অমরবাবু অত্যন্ত উৎসাহিত হয়ে উঠলেন। ফলে ঠিক হলো ডক্টর চক্রবর্তীর এভিডেন্সের উপর নির্ভর করে ব্যাপারটার একটা ইনভেস্টিগেশন করা হবে। রীতিমতো আইন অনুযায়ী অনুসন্ধান শুরু হলো। রণধীর প্রথমটা অত্যন্ত আপত্তি তুলেছিল, কিন্তু আইনের যুক্তিতে বাধ্য হয়েই তাকে ঘটনার স্রোতে আপনাকে অসহায়ের মতো ছেড়ে দিতে হলো। অমরবাবুর উপস্থিতিতে কিরিটি কাজ শুরু করলে। প্রথমে সে প্রত্যেকের, যারা যারা হোটেলের নিচের তলায় ছিলেন, জবানবন্দি নিতে শুরু করলে। প্রথমেই ডাক পড়ল রণধীরের। কিরিটি প্রশ্ন করতে শুরু করলো। আপনার নাম রণধীর মল্লিক? হ্যাঁ। আপনি সর্বশেষ কখন আপনার কাকাকে জীবিত অবস্থায় দেখতে পান? আমি বেরিয়ে ফিরে এসে কাকাকে জীবিত অবস্থায় দেখতে পাই। কাকার সঙ্গে 2-4টে কথা বলে যখন নিজের ঘরে গিয়ে হাত ঘড়িটা খুলে শুয়ে পড়ি, তখন আমার মনে আছে বেশ স্পষ্টই ঘড়িতে 4:35। সময়টা আপনার ঠিক মনে আছে? আছে। তারপর আর আপনি আপনার কাকার সঙ্গে দেখা করেননি? না। অর্থাৎ আপনি বলতে চান যে আপনার কাকা মৃত্যু জানবার আগের মুহূর্ত পর্যন্ত হোটেলে ফিরে আসা থেকে আর আপনার কাকার সঙ্গে দেখা হয়নি? না। বেশ, আপনি বেরিয়ে এসে ঘরের মধ্যে গিয়ে শুয়েছিলেন কেন? আমার শরীরটা ভালো ছিল না, মাথাটাও ধরেছিল তাই। আপনি যখন ঘরে শুয়েছিলেন আপনার সঙ্গে আর কারো দেখা হয়েছিল? হ্যাঁ, প্রায় মিনিট 15 বাদে আমার স্ত্রী এসে আমার ঘরে ঢোকে। আপনার স্ত্রী আপনাকে কাকার সম্পর্কে কোনো কথা বলেছিলেন? না। আপনার ঠিক মনে আছে? হ্যাঁ। চা খেতে যাওয়ার আগে পর্যন্ত আপনার স্ত্রী আপনার সঙ্গেই ছিলেন কি সেই ঘরে? হ্যাঁ। আপনাদের দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল জানতে পারি কি? না, বলতে আমার আপত্তি আছে, কেননা সেসব কথা সম্পূর্ণ আমাদের জীবনের নিজস্ব ব্যাপার। আচ্ছা, আপনি যখন ফিরে এসে কাকার সঙ্গে দেখা করেন তখন তাকে কোনো প্রকার অসুস্থ বা অস্বাভাবিক কিছু মনে হয়েছিল? যতদূর মনে পড়ে না। আপনার কাকার শরীরটা কয়েকদিন থেকে অসুস্থ ছিল? হ্যাঁ। আপনার কাকার সম্পত্তি কিভাবে ভাগ হবে জানেন কিছু? হ্যাঁ, আমরা সব কজন ভাই সমানভাবে পাবো। আপনি আপনার কাকাকে ভালোবাসতেন? না। কাকার ব্যবহারে আপনি দিনের পর দিন অত্যন্ত বিরক্ত হয়ে উঠেছিলেন নিশ্চয়ই? তা কতকটা হচ্ছিলাম বইকি। আপনার কাউকে সন্দেহ হয়? না। তাছাড়া এটাকে আপনারা এভাবে ধরছেনই বা কেন? বুড়ো মানুষ হার্টের ব্যারামে ভুগছিলেন, হঠাৎ হার্ট ফেল করে মৃত্যু হয়েছে, এটাই কি স্বাভাবিক নয়? ডক্টর চক্রবর্তী যে কেন ব্যাপারটাকে সন্দেহের চোখে দেখলেন বুঝতে পারছি না। মিথ্যে একটা ফ্যামিলিকে হয়রান করে আপনাদের লাভই বা কি? তাছাড়া যিনি আমাদের প্রতিপালক তিনি যতই খারাপ হন না কেন, আমরা কেউ তাকে খুন করতে পারি এ কথাটা ভাবাও কি বাতুলতা নয় মিস্টার রায়? আপনি এখন যেতে পারেন রণধীর বাবু, সমীরবাবুকে পাঠিয়ে দিন। রণধীর ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। তাহলে বন্ধুরা,
আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।